আচ্ছা, আমি আজকে অপটিক্সটা শুরু করছি। তো প্রথমে দেখে নিই যে অপটিক্স কাকে বলে। দেখো, অপটিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ ফিজিক্সের একটা শাখা, যেখানে আমরা পড়াশোনা করব প্রপাগেশন অফ লাইট এবং নেচার অফ লাইট সম্পর্কে। অর্থাৎ প্রপাগেশন মানে হচ্ছে লাইট কিভাবে এক স্থান থেকে অবস্থানে যায়, আর নেচার মানে হচ্ছে প্রকৃতি, অর্থাৎ আলোর প্রকৃতি কী হবে, এইসব বিষয়। অর্থাৎ আলো কিভাবে এক স্থান থেকে অবস্থানে যাচ্ছে এবং আলোর প্রকৃতি কী হবে, এই সমস্ত নিয়ে যে ব্রাঞ্চে, ফিজিক্সের যে ব্রাঞ্চ বা শাখাতে আমরা পড়াশোনা করব, সেটাকে আমরা বলছি অপটিক্স। তো এখানে দেখো টার্ম আছে লাইট। তো লাইট বলতে আমরা কি বুঝবো? লাইট বা আলো আমরা ক্লাস 10 অলরেডি পড়েছি। লাইট বা আলো কি, সেখানে তোমরা পড়েছো যে আলো হচ্ছে এক প্রকারের শক্তি, তাই তো, যেটা আমাদের চোখে দেখার অনুভূতি জাগায়। তো এখানেও আমরা ঠিক সেটা তো মনে আছেই, তার সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে শুধুমাত্র যেটা বলছিলাম দেখার অনুভূতি জাগায়। অর্থাৎ আলো হচ্ছে এক প্রকারের শক্তি যেটা আমরা দেখার অনুভূতি জাগাচ্ছে। কিন্তু মডার্ন ডেতে আমরা লাইট সম্বন্ধে শুধুমাত্র ওইটুকু অংশই বুঝবো না যেটা আমরা দেখতে অনুভূতি জাগায়। এখানে আমরা বুঝবো লাইট মানে কিন্তু অল ফর্মস অফ রেডিয়েশন, অর্থাৎ সমস্ত বিকিরণকেই কিন্তু আমরা রেডিয়েশনকে আমরা কিন্তু বলবো লাইট। যার মধ্যে রেডিয়েশনের মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমাদের ভিজিবল টু আই, যেগুলো আমরা চোখে দেখতে পাই, আর অনেক কিছু আছে যেমন এক্স রে, গামা রে বলো, ইনফ্রারেড রে, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে আমাদের চোখে দেখতে পাই না, অর্থাৎ ইনভিজিবল। অর্থাৎ রেডিয়েশনের যে পার্টটা ভিজিবল আছে এবং যে পার্টটা ইনভিজিবল আছে, দুটোকেই কিন্তু বা সমস্ত কিছুকে নিয়ে বলা হচ্ছে লাইট। অর্থাৎ লাইট মানে এখন শুধুমাত্র এক প্রকারের যে বলেছি আমরা বিকিরিত শক্তি, যেটা আগে পড়েছি, যেটা আমাদের দেখার অনুভূতির জায়গায়, সেটা নয়। এখন ভিজিবল আর ইনভিজিবল সব কিছু নিয়েই হচ্ছে আমাদের লাইট। ঠিক আছে, বুঝা যাচ্ছে? তাহলে অপটিক্সে আমরা লাইট নিয়ে পড়বো। আর লাইট বলতে কি বোঝা যাচ্ছে? ভিজিবল আর ইনভিজিবল রেডিয়েশন। এবারে আমরা দেখে নিই যে অপটিক্সকে কটি ভাগে ভাগ করা হয়েছে। তো এই ভাগগুলো এই জন্যই করা হয় যেন আমাদের স্টাডি করতে সুবিধা হয়, সেজন্যই আমরা অপটিক্সকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তো দেখো, প্রথমটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, আর তৃতীয় হচ্ছে কোয়ান্টাম অপটিক্স। তো দেখো, জিওমেট্রিক্যাল অপটিক্স, একে আবার নাম দেওয়া হচ্ছে রে অপটিক্স, কেন আমরা দেখে নেবো পরেই। বা ফিজিক্যাল অপটিক্সকে বলা হচ্ছে ওয়েভ অপটিক্স। তো জিওমেট্রিক্যাল অপটিক্সের কি কি পয়েন্ট আছে দেখে নাও। দেখো, এখানে আমরা যা পড়াশোনা করব সমস্তটাই কিন্তু জ্যামিতির সাহায্যে আমরা বা জ্যামিতিটা প্রয়োগ করব। এখানে জ্যামিতি প্রয়োগ করে আর কি আমরা বিভিন্ন লাইট কোন পথে যাবে, রিফ্লেকশন হয়ে বা রিফ্র্যাকশন হয়ে লাইট কোন পথে যাবে, এইটা হচ্ছে আমরা জ্যামিতির সাহায্যে বার করবো এগুলো। সেই জন্য একে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। এবং দেখো, এই জিওমেট্রিক্যাল অপটিক্সে কিন্তু লাইটের যে নেচার বা প্রকৃতি নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করা হয় না বা দরকার পড়ে না। এবং এই জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা ধরে নিয়েছি যে লাইট সবসময় সরলরেখায় যায়। দেখতে পাচ্ছ, ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, অর্থাৎ লাইট সবসময় সরলরেখায় যায়। এবং এই যে পথে যাচ্ছে, যে পথটা যাচ্ছে, মনে করো যদি এই পথে যায়, এই একটা পথ দিয়ে লাইট যাচ্ছে, ধরো এই লাইট এই পথে যাচ্ছে, তাহলে এই স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট পথটাকে আমরা বলছি রে অফ লাইট। এটা যে সিঙ্গেল রে অফ লাইট। তাহলে বুঝতে পারো, যদি একাধিক রে থাকে, যখন একাধিক রে লাইট যাচ্ছে, অন্য তো একটা রে যাবে না, তো একাধিক রে গেলে আমরা তাকে বলি বিম অফ লাইট। তাহলে বিম হচ্ছে বান্ডেল অফ রে। ঠিক আছে, বান্ডেল অফ লাইট রেকে বলা হচ্ছে লাইট বিম। তো জিওমেট্রিক্যাল অপটিক্সের যে এক্সাম্পল আমরা যেখানে এগুলো দেখতে পাই, সেটা হচ্ছে দেখো, রিফ্লেকশন, প্রতিফলন আমরা অলরেডি পড়েছি আগে, এবং রিফ্র্যাকশন, এইগুলোতে
আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সের মধ্যে পড়ছে এগুলো। তো এবার দেখে নেওয়া যাক ফিজিক্যাল অপটিক্স বা ওয়েভ অপটিক্সও বলা হয়। তো এখানে বলা হচ্ছে যে লাইট কিন্তু প্রপাগেট হচ্ছে এক স্থান থেকে অবস্থানে, অর্থাৎ প্রপাগেটস অ্যাজ এ ওয়েভ, অর্থাৎ তরঙ্গের আকারে লাইট এক স্থান থেকে অপস্থানে যায়। এবং দেখতে পাচ্ছ এখানে এই লাইট কিন্তু এখানে বলা হচ্ছে এটা এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ এখানে নেচারটা পড়া হচ্ছে। এবং কোন ক্ষেত্রে এইগুলো চোখে ধরা পড়ে আর কি, মানে কখন আমরা লাইটের ওয়েভ নেচারটাকে মূলত পড়বো বা কখন লাইটটাকে ওয়েভ হিসেবে ভাবলে পরে বিভিন্ন এক্সপেরিমেন্টকে সহজে ব্যাখ্যা করা সম্ভব হবে। দেখা গেছে যে যখন লাইটের যে ওয়েভলেন্থ আছে অর্থাৎ ল্যামডা, লাইটের যে ওয়েভলেন্থ ল্যামডা, যদি সেটার সাথে যে সমস্ত অ্যাপারেটাসগুলো আমরা ইউজ করছি, ধরো এই ক্যামেরাটার আমরা লেন্স ইউজ করছি, তাহলে এই যে লেন্সের যে ছিদ্রটা আছে যার মধ্যে আলো যাচ্ছে, তো এইগুলো হচ্ছে সাইজ অফ স্লিট বা হোল, এখানে যে হোলটা ছিদ্রটা আছে, তো এটা এর যে সাইজটা, যদি এই সাইজটা যদি ওয়েভলেন্থের সঙ্গে আপতিত আলোর ওয়েভলেন্থের সঙ্গে যদি কম্পেয়ারেবল হয় বা তুলনামূলক হয়, তখন কিন্তু আমরা এরকম ফিজিক্যাল অপটিক্স যে ঘটনাগুলো ঘটবে আর কি সেইগুলোকে দেখতে পাবো। অর্থাৎ আমাদের কাছে লাইটের যে ওয়েভ নেচারটা আছে সেটা গুরুত্ব পাবে। যেমন কোন ক্ষেত্রে এগুলো ঘটে আর কি, যেমন হচ্ছে যে ইন্টারফিয়ারেন্স, ব্যতিচার, তারপরে যে ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এইগুলোতে আমরা লাইটের ওয়েভ নেচারের সাহায্যে যদি এগুলো ব্যাখ্যা করি তাহলে খুব সহজে ব্যাখ্যা করা যায়, যেটার ব্যাখ্যা কিন্তু আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সের সাহায্যে পাই না। ঠিক আছে, তো মনে থাকবে, আমরা পরে দেখবো যখন ইন্টারফারেন্স বা ডিফ্র্যাকশন পড়বো তখন দেখে নেবো এগুলো যে ল্যামডা অর্থাৎ লাইটের যে ওয়েভলেন্থ ল্যামডা সেটা কিন্তু ওই স্লিট বা হোলের যে সাইজ হবে তার সঙ্গে এটা কম্পেয়ারেবল হবে। যদি হয় তখনই আমরা সেটাকে তার যে ওয়েভ নেচারটা দেখতে পাবো, লাইটের যে ওয়েভ নেচার আছে সেটা আমরা দেখতে পাবো। তো একটা টার্ম আছে দেখো এখানে স্লিট বলতে যদি একটা পয়েন্ট ছিদ্র থাকে সেটা আমরা হোল বলছি, আর স্লিট হচ্ছে একটা জাস্ট স্ট্রেট লাইন, এর মধ্য দিয়ে আলো যদি আসতে পারে, অর্থাৎ একটা প্লেট আছে তার মধ্যে একটা সরু চির ধরে ফাটল সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে আমার স্লিট। এবার দেখো কোয়ান্টাম অপটিক্স। তো কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কার আসার বা কোয়ান্টাম মেকানিক্সটা আসার পর থেকেই কিন্তু এটা এসছে কোয়ান্টাম অপটিক্স। তো এখানে ধরে নেওয়া হয়েছে যে লাইট, আলো যে আসছে অর্থাৎ লাইট যখন পড়ে তখন লাইট হচ্ছে একটা পার্টিকেলের ফ্লো, এই পার্টিকেলগুলো হচ্ছে বান্ডেল অফ এনার্জি, এবং সেই বান্ডেল অফ এনার্জিকে বলা হচ্ছে ফোটন। তাহলে অর্থাৎ এটা লাইটের যে পার্টিকেল নেচার আছে সেটার সাহায্যে বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করা হচ্ছে। যেমন ওয়েভ অপটিক্সে আমরা ওয়েভ নেচারের সাহায্যে ব্যাখ্যা করছিলাম। তো দেখবো আমরা ফিউচারে বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলোকে কিন্তু ওয়েভ অপটিক্সের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছে না, কিন্তু দেখা গেছে যে সেখানে যদি কোয়ান্টাম অপটিক্স অনুযায়ী অর্থাৎ লাইট যদি ফোটন ধরে নেওয়া হয়, অর্থাৎ পার্টিকেল নেচার যদি ধরে নেওয়া হয় লাইটের, তাহলে সেই সমস্ত ঘটনাগুলোকে খুব সহজে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো ফটো ইলেকট্রিক এফেক্ট, এখানে কিন্তু দেখবো আমরা যে লাইটকে যদি ফোটন ধরে নেওয়া হয় অর্থাৎ ফোটনের স্রোত, তাহলে পরে খুব সহজেই সেই ইফেক্টটাকে ব্যাখ্যা করা যাচ্ছে। এটা আমরা পরে যখন বর্ন ফিক্স পড়বো তখন দেখে নেব। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সমস্ত কিছুই পড়ছি এই কোয়ান্টাম অপটিক্সে, কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে। তো এখানে আমাদের সিলেবাসে এখন কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্স আর ফিজিক্যাল অপটিক্সটাকে আলোতে ধরা হচ্ছে, এবং কোয়ান্টাম অপটিক্সের যে পার্টটা অর্থাৎ যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট রয়েছে, কম্পন এফেক্ট রয়েছে, এইগুলোকে মডার্ন ফিজিক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মূলত কিন্তু আমাদের অপটিক্স এই তিনটেই পার্ট, জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স আর কোয়ান্টাম অপটিক্স।
এবার আমরা দেখে নিচ্ছি লজ অফ রিফ্লেকশন বা প্রতিফলনের সূত্র, যেগুলো আমরা পড়েছি, অনেকদিন থেকে পড়ে আসছি। তো আবার ঝালিয়ে নেওয়া যাক, কেননা ক্লাস 10-এ পড়েছো, লাস্ট এক বছর ফাঁকা গেছে, গ্যাপ গেছে। তো দেখো এখানে এটা হচ্ছে প্লেন মিরর। তো এই প্লেন মিররে এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের যদি বলি পয়েন্ট অফ ইনসিডেন্ট, আপতন বিন্দু। এটা আপতিত রশ্মি আই, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর আর এই এন হচ্ছে পারপেন্ডিকুলার বা আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, নর্মাল টু দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। তো এখানে আপতন কোণ তাহলে কোনটা হবে, সেটা হচ্ছে অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করছে তাকে বলা হচ্ছে আপতন কোণ আই, এবং প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সঙ্গে যে কোণ করছে তাকে বলা হচ্ছে আর বা প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের সূত্রটা কি আমাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে, যে ডেল আই ইকুয়াল টু আর, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এগুলো সবই কিন্তু একটা প্লেনে থাকবে। অর্থাৎ দেখো, যদি এইটা যদি আমার প্লেন মিররটা হয়, ঠিক আছে, প্লেন মিররটা হয়, তাহলে পরে যদি প্লেন মিরর এরকম হয়, তাহলে পরে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব সেটা কিন্তু এই বোর্ডের যে প্লেন আছে তাতে থাকবে। এবার দেখো, এটা ছিল প্লেন মিরর ক্ষেত্রে আমরা পড়ে এসেছি আগে। তো যদি কার্ভ মিরর হয়, ধরো এটা স্ফিয়ার, তার উপর এটা হচ্ছে গ্লাস, তাহলে সেক্ষেত্রে এই সারফেসের ক্ষেত্রে আমাদের কি এই লজ অফ রিফ্লেকশন প্রযোজ্য হবে? তো উত্তর হচ্ছে অবশ্যই হবে। মানে যে কোনো রকমের সারফেস হোক না কেন, সেই আপতন বিন্দুতে কিন্তু আমাদের প্রতিফলনের সূত্রটা প্রয়োগ হবে। তো এখানে ধরো এটা স্ফিয়ার, তো স্ফিয়ারের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হবে দেখতে পাচ্ছ, এটা রশ্মি গেছে, তাহলে এর পাথটা আফটার রিফ্লেকশন কি হবে, কি করে আমরা ট্রেস করব। তো ট্রেস করার জন্য তোমাকে ফার্স্টে কি করতে হবে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেই সারফেস যেমনই হোক না কেন, সেখানে যদি তোমাকে লজ অফ রিফ্লেকশনটা প্রয়োগ করতে হয়, তাহলে সব সময় আপতন বিন্দুতে একটা অভিলম্ব টানতে হবে, নর্মাল টানতে হবে। তো দেখো, স্ফিয়ারের ক্ষেত্রে লম্ব টানতে গেলে তোমাকে কি করতে হবে, মনে করো যদি এটা পয়েন্ট সেন্টার হয় স্ফিয়ারটা, তাহলে সেই সেন্টারের থেকে যে তুমি ব্যাসার্ধটা আঁকবে এই পয়েন্টে, সেই ব্যাসার্ধটা কিন্তু হচ্ছে এই যে স্ফিয়ারের সারফেস এই পয়েন্টে, তার উপর লম্ব। অর্থাৎ যদি আমার এই লাইনটাকে এবার পিছন দিকে যদি এক্সটেন্ড করে দিই, বাড়িয়ে দিই, তাহলে সেটা হচ্ছে আমার এই পয়েন্টে লম্ব। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার আপতন কোণ আই, তাহলে আপতন কোণের সঙ্গে সমান করে ওদিকে কোণ করবে প্রতিফলিত রশ্মিটা, অর্থাৎ এই দিকে আমার চলে যাবে এইভাবে। এইটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড রে আর, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এবং এই কোণটা হবে রিফ্লেক্টেড প্রতিফলন কোণ আর, স্মল আর। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো সারফেসের মধ্যে আমরা ট্রেস করতে পারবো যে রিফ্লেকশন হয়ে সেই রিফ্লেক্টেড রেটা কোন দিকে যাবে। ঠিক আছে, তো এবার দেখে নাও যে একটা টার্ম আছে যে লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্স। সেটা কি না, যখন মনে করো এইটা যদি তল হয়, সমতল একটা মিরর, তার উপর আলো লম্বভাবে পড়ছে। তো যদি লম্বভাবে হয়, তাহলে দেখতে পাচ্ছ যে আলো এই লম্বভাবে এই পথে পড়ছে, এবং এই পথ থেকে দেখতে পাচ্ছ যে আপতন বিন্দুতে যদি লম্ব আমরা আঁকি, সেই লম্ব বরাবরই কিন্তু আলোটা পড়ছে। তাহলে আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিফলিত রশ্মিটা কিন্তু আবার সেই পথেই ফিরে আসবে, অর্থাৎ প্রতিফলন কোণটাও কিন্তু হবে 0 ডিগ্রি। তো যদি আলো কোনো প্রতিফলক তলের উপর লম্বভাবে, এবার আমরা পড়বো স্ফেরিক্যাল মিরর। তো আমাদের সিলেবাসে প্লেন মিরর তো নেই, তো স্ফেরিক্যাল মিরর থেকে শুরু হয়েছে। তো স্ফেরিক্যাল মিরর কাকে বলে? দেখো, মিরর হচ্ছে কি, এটা
একটা রিফ্লেক্টিং সারফেস, তো অর্থাৎ প্রতিফলক তল। তাহলে স্ফেরিক্যাল মিরর কি বলবো? যদি প্রতিফলক তলটা কোনো গোলকের অংশ হয় তাহলে পরে সেই মিররটাকে আমরা বলবো স্ফেরিক্যাল মিরর। তো এই স্ফেরিক্যাল মিরর তাহলে দু রকমের হবে, একটা হচ্ছে কনকেভ মিরর, আর একটা হচ্ছে কনভেক্স মিরর। কনকেভ মিরর এটা, তার মানে হচ্ছে একে বলা হচ্ছে অবতল দর্পণ, আর কনভেক্স মিরর হচ্ছে উত্তল দর্পণ। কাকে বলবো আমরা কনকেভ মিরর? না দেখো, এই সাইডটা হচ্ছে আমাদের রিফ্লেক্টিং সারফেস, এখানে হচ্ছে এই সাইডটা রিফ্লেক্টিং সারফেস, আর এই দিকটা ঘষা আছে, এটা পলিশড আছে এদিকে। তো এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গোলক। মনে করো এই যে গোলক ছিল, এখানে একটা গোলক ছিল এরকম, সেই গোলক থেকে এটা কেটে নেওয়া হয়েছে, এখান থেকে কেটে নেওয়া হয়েছে। এটাও এরকম গোলক ছিল, এখান থেকে একটা গোলক ছিল, এখান থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এখন এই সারফেস দেখতে পাচ্ছ যে এই ভিতরের স্ফিয়ারের ভিতরের অংশটা, এটা হচ্ছে এখন রিফ্লেক্টিং সারফেস। তাহলে এইটাকে আমরা বলছি কনকেভ মিরর। আর যখনই স্ফিয়ারের দেখো বাইরের সারফেসটা যখন আমার মিরর হিসেবে কাজ হচ্ছে, তখন তাকে আমরা বলছি কনভেক্স মিরর। এই যে স্ফিয়ার ছিল, সেই স্ফিয়ারের বাইরের তলটা এখানে আমার রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করছে, তাই একে বলা হচ্ছে আমার কনভেক্স মিরর। তাহলে স্ফেরিক্যাল মিরর দু রকমের, কনকেভ মিরর, কনভেক্স মিরর, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এবার আমরা কিছু টার্ম সম্বন্ধে অবগত হবো আর কি। তো এখানে আমরা দুটো ছবি নিয়েছি, দেখো বাঁ দিকে হচ্ছে কনকেভ মিরর আর ডান দিকে হচ্ছে কনভেক্স মিরর। বাঁ দিকে কনকেভ মিরর বলতে হচ্ছে অবতল দর্পণ, আর ডান দিকে হচ্ছে উত্তল দর্পণ। তো দেখতে পাচ্ছ এখানে এই সারফেসটা আমাদের, এই সারফেসটা ভিতরের সারফেসটা হচ্ছে আমাদের রিফ্লেক্টিং সারফেস। এবং দেখতে পাচ্ছ যে এই যে এটা কিন্তু এটা কোনো বৃত্ত নয়, এটা স্ফিয়ার। তা 3D-তে আমাদের কল্পনা করে নিতে হবে, 3 ডাইমেনশনে আমাদের কল্পনা করতে হবে। এবং দেখো তাহলে এই অংশটা দেখতে কেমন হবে, ঠিক ছাতা যখন খোলা হয়, ছাতা খুললে কালো ছাতাটা যেমন হয় ঠিক সেই রকম, অর্থাৎ ভিতর থেকে আমি খুলে দেখছি, সেটা আমি তাহলে কোন দিকেটা আছি? আমি আছি আমার অবতল দিকে আছি, ঠিক আছে? তাহলে ভিতরের তলটা তখন হয়ে যাচ্ছে অবতল দর্পণের মতো ব্যবহার করছে। তাহলে সেই ছাতাটা যেখানে, লাঠিটা যেখানে ছিদ্র করে ছাতার মধ্যে, অর্থাৎ মিডল, ওই যে স্ফেরিক্যাল সারফেসের ওইটুক ছাতার যে পার্টটা আছে, তার যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টটাকে বলা হচ্ছে পোল অফ দ্য মিরর। তাহলে এইখানে সেই পোলটা আমরা মোটামুটি এখানে দেখাবো। এই পোলটাকে আমরা যদি পি বলি, পি হচ্ছে পোল, পি হচ্ছে আমাদের পোল বা মেরু, বাংলায় বলা হচ্ছে মেরু। দেখতে পাচ্ছ, তাহলে এইখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এটা মেরু। এবার দেখো এই যে মিররটা, স্ফেরিক্যাল মিররটা, এটা যে স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারটার যে একটা সেন্টার থাকবে। তো সেই সেন্টারটা মনে করো এখানে সেন্টার হচ্ছে, তাহলে সেই সেন্টারটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বা বাংলায় বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে দেখো ঠিক তেমনই কিন্তু ওদিকেও থাকবে কনভেক্স মিররের ক্ষেত্রে। এখানে এই স্ফেরিক্যাল যে পার্টটা রয়েছে, তার বাইরের অংশটা হচ্ছে আমাদের রিফ্লেক্টিং সারফেস। তাহলে সেই রিফ্লেক্টিং সারফেসটার যে মিডল পয়েন্ট বলতে এখানে যদি হয় মিডল পয়েন্ট পি, এটা হচ্ছে মেরু, ঠিক যেমন এখানে মেরু। এবং দেখো এই স্ফেরিক্যাল মিররটা যে স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ারের যে একটা সেন্টার থাকবে, সেই সেন্টারটাকে আমরা বলছি বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, সি, একে আমরা সি বলি, সি। এবং দেখো এই সি এবং পি দুটো পয়েন্ট পেয়েছি আমরা, সেন্টার অফ কার্ভেচার আর পোল। তাহলে এই দুটোকে যদি জুড়ে দিই আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে,
তাহলে একটা এরকম স্ট্রেট লাইন পাবো। সেই স্ট্রেট লাইনটাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলি। প্রধান অক্ষ, বাংলা বলা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক তেমনই এখানেও পাবো, এই সি আর পি জয়েন্ট করে দাও, যুক্ত করে দাও, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং দেখো এই সিপি, এই সি থেকে পি অর্থাৎ এইখান থেকে এটাকে বলছি আমরা, এই সি থেকে পি এটাকে বলছি আমরা আর দিয়ে প্রকাশ করছি, এটাকে বলছি আমরা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে যে এই স্ফেরিক্যাল মিররটা যে স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ার বা গোলকের যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ এখানেও এটা হচ্ছে আর, সি থেকে পি হচ্ছে আর বা বক্রতা ব্যাসার্ধ। এখানে একটা টার্ম আছে যেটাকে আমরা বলি যে অ্যাপারচার বা বাংলায় বলা হয় উন্মেষ। তো অ্যাপারচারটা কি না, অ্যাপারচার হচ্ছে যে ধরো এইখানে এই যে মিররটা রয়েছে, সেই মিররের এই মুখটা দেখতে আমাদের কেমন হবে, এরকম একটা বৃত্তাকার মুখ আছে, বৃত্তাকার মুখ, তাই তো? আমি যদি ঘুরিয়ে নিয়ে এভাবে দেখি একটা বৃত্তাকার মুখ পাচ্ছি। তো সেই বৃত্তাকার মুখের যে তলটা, একটা বৃত্তাকার তল, এরকম একটা বৃত্তাকার তল খোল, সেই তলটাকে বলা হচ্ছে অ্যাপারচার। সেই তলটাকে বলা হচ্ছে আমাদের উন্মেষ বা অ্যাপারচার। উন্মেষ। এবং দেখো সেই বৃত্তাকার তলটার একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটাকে আমরা বলি রেডিয়াস অফ অ্যাপারচার। ঠিক আছে, যদি একে স্মল আর বলি, এটা হচ্ছে রেডিয়াস অফ অ্যাপারচার। অনেক ক্ষেত্রে অনেক বই দেখবা এরকম দেওয়া আছে যে এই যে আমরা বৃত্তটা পেয়েছি, মুখটার, দর্পণটার যে মুখটা আছে, সেই মুখটার যে বৃত্ত রিংটা পেয়েছি, এই রিংটার যে ডায়ামিটার অর্থাৎ এইখান থেকে এইটা, এই যে লেন্থটা, এইটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষও বলা হয়। অনেক বই সেটাও থাকবে। তলটাকে না বলে এই যে লেন্থটা দেখতে পাচ্ছ, ডায়ামিটার, ঠিক আছে, এই মুখের যে তলটা তার যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটাকে বলা হচ্ছে লিনিয়ার অ্যাপারচার। তাহলে এই বিষয়গুলো কিন্তু ওখানেও সমানে প্রযোজ্য। তো শুধু এখানে খেয়াল করে দেখো যে এই যে কনকেভ মিররটা আছে, সেই মিররটার যে সেন্টার অফ কার্ভেচার সেটা কোথায় আছে, ঠিক আছে, সেটা হচ্ছে বাঁ দিকে। আর এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডান দিকে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু দেখি, যদি তুমি খেয়াল করে একটু ভালো করে দেখো, যদি এটা আমার একটা মিরর হতো, তাহলে সেই মিররটার আমি সামনে দাঁড়িয়ে আছি, আর এর যে ইনসাইড ভিতরের দিকে, ওখানে আমার একটা তোমার প্রতিবিম্ব দেখতে পাবো। এখানে দেখো, এটা হচ্ছে ঠিক মিরর, এদিকটা আমাদের ব্লক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে এই মিররটার কিন্তু সামনে সেন্টার অফ কার্ভেচার থাকছে। অপরদিকে যখন তুমি কনভেক্স মিরর দেখছো, সেখানে দেখো সেন্টার অফ কার্ভেচারটা কিন্তু তোমার মিররের ভিতরের দিকে, ইনসাইডে আছে, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্ট, সেটা রিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু রিয়াল পয়েন্ট নয়, ভার্চুয়াল পয়েন্ট সিটা। এখানে এই দুটো একটা ডিফারেন্স রয়েছে এর মধ্যে।
আরও দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে, যেমন হচ্ছে প্যারাক্সিয়াল রেজ আর হচ্ছে নন প্যারাক্সিয়াল রেজ বা মার্জিনাল রেজ। তো দেখো প্যারাক্সিয়াল বা উপাক্ষীয় রশ্মি কাকে বলছে দেখতে পাচ্ছ ছবিটা, তার নিচে দেখো যে যদি আপতিত রশ্মিটা দেখতে পাচ্ছ প্যারালাল রয়েছে এবং এরা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব কাছে গিয়ে পড়ে, খুব কাছ দিয়ে পড়ে, তখন তাদের বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রেজ। আর যখন আপতিত রশ্মিগুলো প্যারালাল কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে দূরে পড়ছে অর্থাৎ মিররের মার্জিনের দিকে, মার্জিন অংশ, এই যে বৃত্তাকার অংশ যেটা রয়েছে সেই মার্জিনে গিয়ে পড়ছে, তখন তাকে বলা হচ্ছে মার্জিনাল রেজ বা নন প্যারাক্সিয়াল রেজ। তো আমাদের কিন্তু এখানে আমাদের সিলেবাসে যে সমস্ত মিরর নিয়ে পড়াশোনা আছে সমস্তগুলোই কিন্তু হচ্ছে লো অ্যাপারচার মিরর। লো অ্যাপারচার মিরর বলতে যে বলেছিলাম মুখের যে তলটা, বৃত্তাকার তলটা, সেটা খুব ছোট হবে। দেখো যদি খুব ছোট হয় তাহলে কিন্তু বুঝতে পারছো, যদি এটা এত বড় না হয়, খুব ছোট্ট একটা ছোট্ট অংশ হয়, তাহলে কি হবে? তাহলে এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস হবে এবং তাতে যে রশ্মিগুলো পড়বে সমস্ত রশ্মিগুলোই কিন্তু হবে ভেরি ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে প্যারাক্সিয়াল রেজ নিয়ে কাজ করা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে সিলেবাসে আছে সেখানে নন প্যারাক্সিয়াল রেজ নিয়ে কাজ নেই। সেই জন্য আমরা কি করেছি, যে সমস্ত কাজগুলো আমরা মিরর নিয়ে করব সমস্ত মিররগুলোই কিন্তু হচ্ছে তোমার লো অ্যাপারচার মিরর, মুখের তলটা খুব ছোট্ট মিরর, স্মল মিরর নিয়ে, ঠিক আছে। অর্থাৎ এর ফলে অটোমেটিক্যালি আমাদের যে কাজটা সেটা অলরেডি হয়ে যাচ্ছে প্যারাক্সিয়াল রেজ নিয়ে। এবার আমরা দেখে নেব ফোকাস বা ফোকাল পয়েন্ট কাকে বলছে। তো দেখুন এই হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার সি, এটা হচ্ছে পোল পি, আর সিপি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমরা কি করছি, প্যারালাল রে এর উপর ফেলছি, এটা কিন্তু প্যারাক্সিয়াল রে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি আছে, মিররটা ছোট। তো ফেললে পরে কি হবে, তাহলে কি হবে, এইটা হচ্ছে আপতিত রশ্মি। তো দেখো যদি এইখানে এটা হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট, তাহলে আমরা আগেই বলেছি যে কোনো ক্ষেত্রে, যে কোনো সার্ফেসের ক্ষেত্রে কিন্তু লজ অফ রিফ্লেকশন সমানভাবে প্রযোজ্য। তাহলে এখানেও প্রযোজ্য হবে। তাহলে এখানে প্রযোজ্য হওয়ার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, এই পয়েন্টে একটা নর্মাল টানতে হবে। তো সেই নর্মালটা কি করে টানবো আমরা বলেছি বারবার যে সেন্টার যেটা রয়েছে, অর্থাৎ এই যে স্ফিয়ারটা, কল্পিত যে স্ফিয়ারটা, সেই স্ফিয়ার যে সেন্টার, সেই সেন্টার থেকে এই পয়েন্টে একটা রেখা টানবো, তাহলে সেটা হচ্ছে আমাদের লম্ব। এবার সেই লম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ আই। তাহলে বুঝতে পারছো আয়ের সঙ্গে সমান কোণ করে হবে এখানে আর, আই এবং আর ইকুয়াল সেম হবে, সেম করে এটা আমাদের রিফ্লেক্টেড রেটা পেয়ে গেলাম। দেখো রিফ্লেক্টেড রেটা যখন যাওয়ার সময় প্রিন্সিপাল অ্যাক্সিসকে এই পয়েন্টে ছেদ করেছে। এরকম ভাবে প্রতিটা রশ্মি যদি করা হয়, ট্রেস করা হয়, তাদের যে পাথটা কি হবে, যদি ট্রেস করি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এইটা দ্বিতীয় রশ্মিটা, এই রশ্মিটা রিফ্লেক্টেড হয়ে দিকে যাচ্ছে এবং যাওয়ার সময় ঠিক ওই একই একটা কমন পয়েন্ট, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা কমন পয়েন্ট আছে, যে পয়েন্টের মধ্য দিয়ে সেই রিফ্লেক্টেড রশ্মিগুলো পাস করছে। দেখো নিচের দিকে যে রশ্মিগুলো আছে সেগুলো তুমি যদি নিচে এঁকে দেখো, তো দেখবে ঠিক একই রকম ভাবে সেই একই পয়েন্টের মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে। তো সেই যে পয়েন্টটা, কমন পয়েন্ট, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে কমন পয়েন্টের উপর মধ্য দিয়ে এই আপতিত রশ্মিগুলো রিফ্লেক্ট হওয়ার পর অতিক্রম করছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। এই মিররের ফোকাস, কনকেভ মিররের ফোকাস বা ফোকাল পয়েন্ট, একে এফ দিয়ে প্রকাশ করা হয়। এবং দেখো এই যে পি থেকে এফ এর যে ডিস্টেন্স, এইটাকে বলা হচ্ছে কিন্তু ফোকাল লেন্থ বলা হয়। তো সেম জিনিস দেখো আমাদের যদি আমরা দেখি কনভেক্স মিরর, সেখানেও কিন্তু আমরা এইভাবেই ট্রেস করতে পারবো। তো এখানে আমরা দুটো রে দেখিয়েছি, একটা উপর দিকে নিচের দিকে প্রিন্সিপাল অ্যাক্সিসের। তো এখানে জানি আমরা যে এই সিটা ভিতর দিকে আছে আর এটা হচ্ছে পোল পি। তো এখানে দেখো এই রশ্মির ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে যখন যে কোনো আপতন বিন্দুতে যদি আমাদের রিফ্লেক্টেড রের পাথ ট্রেস করতে হয়, তাহলে কিন্তু সবসময় সেন্টার অফ কার্ভেচার থেকে একটা সেই পয়েন্টে রেখা টানবো, সেটা হবে আমাদের সেই পয়েন্টে অবিলম্ব। তো এটা হচ্ছে অবিলম্ব। তো এই অবিলম্বের সঙ্গে এই যে কোণটা হচ্ছে আপতন কোণ, আর এদিকে হচ্ছে আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো
এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই প্রতিষ্ঠিত এই যে রশ্মি রিফ্লেক্টরে যাচ্ছে রশ্মিটা, সেই রশ্মিটাকে যদি পিছন দিকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবো সেইটা এখানে এফ পয়েন্টে ছেদ করবে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসকে একটা পয়েন্টে ছেদ করছে। ঠিক একই রকমভাবে বাকি রশ্মিগুলো যদি করা হয় তাহলে দেখবো ঠিক একই রকমভাবে সেইখানেও কিন্তু সেই রিফ্লেক্টেড রেটা যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে এখানে গিয়ে ছেদ করছে। তাহলে দেখো আমাদের চোখ কি ভাববে, আমাদের চোখ কিন্তু ভাববে এই পথটা টেস্ট করতে পারে না, যখনই চোখে গিয়ে রশ্মিগুলো পড়বে তখন চোখ কি ভাববে যে এই রশ্মিগুলো এই পয়েন্ট এফ পয়েন্ট থেকে ছড়াচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে। তো এই এফ পয়েন্টটাকে বলা হচ্ছে আমাদের ফোকাল পয়েন্ট বা এই মিররের ফোকাস। তাহলে যদি সংজ্ঞা বলি আমরা, তাহলে ঠিক এই যেটা এখন বুঝলাম সেটাই কিন্তু সংজ্ঞা আকারে বলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে কি বলবো যে যদি কোনো অবতল দর্পণের উপর প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল রশ্মি আপতিত হয় তাহলে দেখা যায় যে সেই রশ্মিগুলো প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু দিয়ে অতিক্রম করে প্রতিফলনের পর। সেই সাধারণ বিন্দুটাকে বলা হচ্ছে তোমার প্রিন্সিপাল ফোকাস বা ফোকাস, নর্মাল ফোকাস বলা হয়, প্রিন্সিপাল ফোকাস বা ফোকাস। এক্ষেত্রে কি বলবো না, যদি কোনো উত্তল দর্পণের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে আপতিত হয় তাহলে সেই রশ্মিগুলো প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস বা সিম্পল ফোকাস সেই উত্তল দর্পণের। এবার দেখো একটা পয়েন্ট এখানে আমি দেখে নিই যে দেখতে পাচ্ছ এখানে যদি এটা আমার একটা অবতল দর্পণ হয় তাহলে সেক্ষেত্রে মনে করি এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফোকাল পয়েন্ট, এটা ফোকাস। তাহলে সেই ফোকাস দিয়ে প্রধান অক্ষের উপর অঙ্কিত যে অবিলম্ব তল ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের উপর অঙ্কিত যে অবিলম্ব তল সেই তলটাকে কিন্তু বলা হচ্ছে ফোকাল প্লেন। অর্থাৎ এই যে প্লেনটা, এই প্লেনটাকে বলা হচ্ছে ফোকাল প্লেন, ফোকাল প্লেন। এবং দেখো এই ফোকাল প্লেনের উপর অবস্থিত যে কোনো পয়েন্টকে কিন্তু আমরা বলি সেকেন্ডারি ফোকাস। যেমন দেখো এই যে দেখতে পাচ্ছ এটাও প্যারালাল রে পড়ছে, দুটো রশ্মি এখানে নিয়েছি, তো এইখানে একটি রে দেখো যাচ্ছে থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যে রশ্মি যাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ব্যাসার্ধ এই পয়েন্টে, তাহলে কিন্তু এই রেখাটা হচ্ছে এখানে লম্ব, তাহলে এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে লম্ব আপতন। তাহলে এখানে রশ্মিটা আবার সেই পথেই ব্যাক করবে, তাহলে এইটা যদি ইনসিডেন্ট রে হয় তাহলে রিফ্লেক্টেড রেটাও কিন্তু ওই পথেই যাবে। আর একটা রশ্মি দেখো এখানে নিয়েছি আমরা, তো সেটা কিন্তু আঁকলে আমরা দেখব যে সেটাও কিন্তু এই যে এফ ড্যাশ পয়েন্টটা পেয়েছি এখন এই একটা পয়েন্টে এসে মিলিত হবে। এই রিফ্লেক্টেড রে আর এই রিফ্লেক্টেড রে সেটা কিন্তু এফ ড্যাশ পয়েন্টে এসে মিলিত হবে, সেই এফ ড্যাশ পয়েন্টটাকে আমরা বলবো সেকেন্ডারি ফোকাস। তাহলে ফোকাস হচ্ছে একটাই বা প্রিন্সিপাল ফোকাস হচ্ছে একটাই, কিন্তু সেকেন্ডারি ফোকাস কিন্তু হচ্ছে একাধিক। হচ্ছে সাইন কনভেনশন, অর্থাৎ এক্ষেত্রে সাইনটা কখন কি হবে তার একটা রুলস আছে, এখানে বলছি সাইন কনভেনশন, অর্থাৎ কোন ডিস্টেন্সটা পজিটিভ কখন নেগেটিভ হবে, কার সাপেক্ষে ডিস্টেন্স মাপবো, এই বিষয়গুলো। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত ডিস্টেন্সগুলোই বা দূরত্বগুলো কিন্তু পরিমাপ করা হবে পোল বা মেরু থেকে। যদি এটা একটা অবতল দর্পণ হয় তার পোল হচ্ছে এটা পি, তাহলে এই পোল থেকে আমরা যে কোনো ডিস্টেন্স মেজার করব। যেমন আমরা কোঅর্ডিনেট সিস্টেমে দেখেছি যে মূল বিন্দু থেকে অর্থাৎ ও থেকে কোনো ডিস্টেন্স আমরা মেজার করি, ঠিক তেমনই এখানে সমস্ত ডিস্টেন্সগুলো পরিমাপ করতে হবে পোল বা মেরু থেকে। এবং দেখো এখানে ইনসিডেন্ট রে এর সাপেক্ষে আমরা দেখব যে যখনই কোনো ডিস্টেন্স মেজার করতে যাব তখন ইনসিডেন্ট রে এর যদি উল্টো দিকে হাঁটতে হয়, অর্থাৎ আপতিত রশ্মি যেদিক দিয়ে আসছে যদি তার থেকে উল্টো দিকে আমাদের হাঁটতে হয় তাহলে পরে সেই ডিস্টেন্সটা হবে নেগেটিভ,
আর যদি কোনো দূরত্ব এমন হয় যে আপতিত রশ্মির দিকেই হাঁটতে হচ্ছে, যেতে হচ্ছে, তাহলে পরে সেই দূরত্বগুলো হবে পজিটিভ। যদি অপোজিট দিকে হাঁটতে হয় তাহলে হচ্ছে নেগেটিভ, আর যদি আপতিত রশ্মির দিকেই হাঁটতে হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ। যেমন দেখতে পাচ্ছ এটা অবতল দর্পণ, এটা পোল। যদি আমি দেখি যে এফটা হচ্ছে ফোকাল পয়েন্ট বা ফোকাস, তাহলে পি থেকে এফ এটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। তো এই ফোকাল লেন্থটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? দেখো এটা হচ্ছে ইনসিডেন্ট রে এর দিক, তাহলে পি থেকে এফ এ আসতে গেলে আমাকে আলোর যে আপতিত রশ্মির দিকটা আছে তার উল্টো দিকে হাঁটতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ডিস্টেন্স। এবং দেখো আবার পি থেকে সি যেটা, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এক্ষেত্রে দেখো যে রেডিয়াস অফ কার্ভেচারটা হচ্ছে নেগেটিভ, তার কারণ আমরা আপতিত রশ্মির উল্টো দিকে হাঁটছি। ঠিক তেমনই আবার দেখো যদি আমরা কনভেক্স মিরর নিই বা উত্তল দর্পণ নিই, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মির দিক, আর এটা হচ্ছে পোল বা মেরু। তাহলে এখান থেকে ফোকাস হচ্ছে এটা, তাহলে পিএফটা হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই পি থেকে এফ এ যেতে গেলে আমাকে হাঁটতে হচ্ছে কোন দিকে, না আপতিত আলোর দিকেই হাঁটতে হচ্ছে। তাই এক্ষেত্রে পিএফটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এফটা হচ্ছে পজিটিভ। এবার পিসিটাও যেটা রেডিয়াস অফ কার্ভেচার সেটাও কিন্তু পজিটিভ এক্ষেত্রে। আর দেখো বলেছে অল হাইটস অ্যাবাভ প্রিন্সিপাল অ্যাক্সিস, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে সমস্ত যে হাইটগুলো হবে সেগুলো সব হবে পজিটিভ, আর নিচের দিকে হলে নেগেটিভ। দেখো যদি কোনো বস্তু আমার এইখানে থাকে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস মনে করো, যদি কোনো বস্তু আমার এইখানে থাকে তাহলে এক্ষেত্রে এর যে হাইট সেটা হবে পজিটিভ। যদি বস্তুটা আবার নিচের দিকে থাকতো তাহলে এটা হতো আমাদের নেগেটিভ হাইট। ঠিক আছে, নিচের দিকে হলে নেগেটিভ হাইট আর উপরের দিকে হলে পরে পজিটিভ হাইট। আর দেখো এই যে একে যদি ঠিক আছে, এটা হচ্ছে ইরেক্ট আর এটা হচ্ছে তোমার ইনভার্টেড। যদি এরই একটা মনে করো এটা যদি এর ইমেজ হয়, যদি এটা এর ইমেজ হয় মানে প্রতিবিম্ব হয়, তাহলে কি বলবো আমরা, দেখো যে এর ইমেজটা কি হয়েছে, ইনভার্ট হয়ে গেছে, অর্থাৎ বাংলায় বলে অবশিষ্য। ঠিক আছে, যদি এই ইমেজটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের একই দিকে থাকে, অর্থাৎ উপরের দিকে থাকে, প্রতি বস্তু যেদিকে আছে যদি ইমেজটাও সেই দিকেই ফর্ম করে, যদি উপরের দিকে ইমেজ ফর্ম করে তাহলে সেটা হচ্ছে সমশীর্ষ। আর যদি এমন হয় যে ইমেজটা তোমার উল্টো দিকে ফর্ম করছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে ফর্ম করছে, তাহলে সেটাকে বলছি আমরা, এটা হচ্ছে অবশীর্ষ। আর যদি একই দিকে ফর্ম করছে সমশীর্ষ। ঠিক আছে, সমশীর্ষ আর হচ্ছে অবশীর্ষ। এবারে আমরা একটা প্রমাণ করব যে F equal to R/2, অর্থাৎ ফোকাল লেন্থ অফ মিরর দ্যাট ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার বাই 2। এটা আমাদের প্রমাণ করতে হবে, এবং এটা ভীষণ এই যে কনসেপ্টটা সেটাও ভীষণ কাজে লাগে, এবং এই প্রমাণটাও কিন্তু অনেক ক্ষেত্রে আসে পরীক্ষাতে। তো আমরা সিম্পল একটা কনকেভ মিরর নিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছি। এটা কনভেক্স মিররও করা যাবে, তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে। তো আমরা কনকেভ মিরর দিয়ে করছি। তো দেখো এখানে একটা কনকেভ মিরর নিয়েছি আমরা, এবং তার এটা হচ্ছে সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এফ ফর ফোকাল লেন্থ, ফোকাল পয়েন্ট, আর পিটা হচ্ছে পোল বা মেরু। তো এখানে একটা প্যারালাল রে ফেলা হচ্ছে এর উপর, তার মধ্যে থেকে আমরা একটিকে নিয়েছি, ধরো এ একটা রে পড়ছে এখানে, এ হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট অফ ইনসিডেন্স। আর তারপর দেখো বুঝতে পারছি যে আমরা লজ অফ রিফ্লেকশনটা এখানে অ্যাপ্লাই করব আগের মতনই। তার জন্য আমরা সি থেকে এর উপর নর্মাল টেনেছি। তারপর এখানে ঠিক এর সঙ্গে আই ইকুয়াল টু আর হবে, তাই এর সঙ্গে সেম অ্যাঙ্গেল করে থিটা যদি হয়, এটা যদি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই করে এটা রিফ্লেক্টেড রে চলে যাচ্ছে থ্রু দ্য ফোকাল পয়েন্ট। এবার দেখো তাহলে এই দুটো কোণ সমান হয়ে গেছে, এবং দেখো এই রশ্মিটা আর এই হচ্ছে প্রধান অক্ষটা, এই দুটো হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে ছেদক, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, তাহলে সমান হবে, এটাও থিটা হবে, থিটা হয়ে গেল।
এবার দেখো আমরা এই এফ থেকে তাহলে এই একটা ত্রিভুজ পেয়েছি আমরা এখন CFA, এই যে ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজের মধ্যে দেখো এফ থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম এসির ওপর, ঠিক আছে। যেহেতু এই দুটো কোণ সমান, এটাও থিটা এটাও থিটা, তাহলে পরে এই যে লম্বটা যেটা আঁকলাম FB এসির ওপর, সেটাও কিন্তু এই এসি বাহুটাকে সমান দুটো অংশে ভাগ করবে, যেহেতু এই দুটো কোণ সমান, ঠিক আছে। এখানে বোঝা গেছে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে FB পারপেন্ডিকুলার টু এসি, এফ থেকে বি হচ্ছে পারপেন্ডিকুলার টু এসি, এবং তাহলে পরে যেটা বললাম যে বিসি দ্যাট ইকুয়াল টু বিসি এবং এবি সমান হবে, এবং দ্যাট ইকুয়াল টু হচ্ছে এসি বাই 2 অর্থাৎ আর বাই 2। আর এখানে দেখো পি থেকে এফ এটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ স্মল এফ, আর সি থেকে এফ একে আমরা ধরে নিয়েছি এটা ডিস্টেন্স এক্স। তো আমাদের এখন ধরো যে এইখানে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা, আমরা এই ত্রিভুজটা এখানে নিলাম আলাদা করে, এখানে ছবি দেখতে পাচ্ছ যে এখানে আমরা CBF এই CBF ত্রিভুজটা নিয়েছি, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। এর এই কোণটা CBF বি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রয়েছে, এবং এটা থিটা রয়েছে, এবং দেখতে পাচ্ছ CF ইকুয়াল টু এক্স, আর CB ইকুয়াল টু হচ্ছে আর বাই 2, CB হচ্ছে আর বাই 2, ঠিক আছে, বা BC ইকুয়াল টু হচ্ছে আর বাই 2। এবং দেখো তাহলে পরে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের কিন্তু এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে সব থেকে বড় বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে এখানে আমরা যদি এই অ্যাঙ্গেলটার কস নিই অর্থাৎ কস থিটা, দ্যাট ইকুয়াল টু কি হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিসি বাই CF, দ্যাট ইকুয়াল টু হচ্ছে আর বাই 2x। কেন আর বাই 2 হলো না, BC ইকুয়াল টু হচ্ছে আর বাই 2 বসিয়ে দিচ্ছ, আর CF ইকুয়াল টু হচ্ছে এক্স বসিয়ে দিলে, তাহলে আর বাই 2x। তাহলে এখান থেকে এক্স পাচ্ছ, এক্স ইকুয়াল টু কত হচ্ছে আর বাই 2 কস থিটা, আর 1 বাই কস থিটা দ্যাট ইকুয়াল টু সেক থিটা, তাই বসিয়ে দাও, তাহলে আর বাই 2 সেক থিটা। তাহলে দেখো ছবি দেখো আমি বার করছি এই চাইছি যেটা বার করতে, সেটা পি থেকে এফ ফোকাল লেন্থটা কত। যদি এটা আমি চাই তাহলে কি করব, আমি যেহেতু পুরো সি থেকে পি জানি, সি থেকে পি কত, সি থেকে পি হচ্ছে ক্যাপিটাল আর, এসি বা সিপি দুটোতে ভ্যালু সমান হবে, তাহলে সি থেকে পি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে সিপি থেকে যদি সিএফ বিয়োগ করে দিই তাহলে পরে কিন্তু আমি পিএফটা পেয়ে যাবো, অর্থাৎ ফোকাল লেন্থ পেয়ে যাবো। তাহলে এফ ফোকাল লেন্থ দ্যাট ইকুয়াল টু পিএফ দ্যাট ইকুয়াল টু পিসি মাইনাস সিএফ দ্যাট ইকুয়াল টু হচ্ছে তোমার পিসি মানে আর ক্যাপিটাল আর মাইনাস আর বাই 2 সেক থিটা, এক্স এর ভ্যালু এখান থেকে বসিয়ে দেওয়া হলো। এবার দেখো আমরা আগে থেকেই বলেছি, প্রথমে বলেছি যে আমরা কিন্তু স্মল অ্যাপারচার মিরর নিয়ে কাজ করছি। তাহলে এখানে যদি স্মল অ্যাপারচার মিরর হয় তাহলে পরে এই রেগুলো কিন্তু কি বলেছিলাম যে ছোট হয় মিররটাই, তাহলে কিন্তু এই রেগুলো সব হচ্ছে প্যারাক্সিয়াল রে হয়ে যাচ্ছে। তাহলে প্যারাক্সিয়াল রে যদি হয় তাহলে কি হবে, থিটা ভেরি স্মল হবে, ঠিক আছে, থিটা ভেরি স্মল হবে। তা বুঝতে পারো যদি যখন তোমার মিররটাই ছোট হয়ে যাবে তখন কি হবে, যত তোমার এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে করে যত কাছে আসবে অ্যাক্সিসে তত কি হয়, এটা যদি সি হয় তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা দেখো ছোট হয়ে যাচ্ছে। যদি এই রশ্মি এখানে পড়তো তাহলে এই অ্যাঙ্গেল কত বড় এটা, কিন্তু যত কাছে আসছে রশ্মিটা তত অ্যাঙ্গেল ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ প্যারাক্সিয়াল রেজের ক্ষেত্রে থিটার ভ্যালু খুব কম। যদি থিটা ভেরি স্মল হয় তাহলে আমরা জানি যে cos থিটা দ্যাট ইকুয়াল টু 1 হবে, cos থিটা ইকুয়াল টু 1। যদি cos থিটা 1 হয় তাহলে sec থিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে এইটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে f ইকুয়াল টু পেয়ে গেলাম বিয়োগ করে r বাই 2, অর্থাৎ f ইকুয়াল টু r বাই 2, ঠিক আছে। এবারে আমরা দেখবো একটা প্রবলেম দেখবো। তো দেখো আগে যেটা আমরা প্রমাণ করলাম যে f ইকুয়াল টু r মাইনাস r বাই 2 sec থিটা, তারপর এখানে থিটা খুব লো স্মল বসিয়ে দিয়ে ওটা করলাম, সেটা হচ্ছে লো যদি অ্যাপারচার হয় সেক্ষেত্রে প্যারাক্সিয়াল রেজের ক্ষেত্রে। এবার যদি মার্জিনাল রেজ হয়, এটা করার উদ্দেশ্য এই জন্যই যে এটা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, যদি মার্জিনাল রেজ হয় তাহলে কি হবে সেটা দেখার জন্য। তো দেখো এখানে একটা নিয়েছি, রশ্মি ফেলা হয়েছে মার্জিন সাইডে ফেলা, দেখতে পাচ্ছ, যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে মোটামুটি 3 সেন্টিমিটার দূরে আছে। তো 3 সেন্টিমিটার ডিস্টেন্স কিন্তু অনেকটা বেশি,
অর্থাৎ এটা কিন্তু প্যারাক্সিয়াল রেজ নয়, এটা নন প্যারাক্সিয়াল রেজ। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা একটা কনকেভ মিরর উপর ফেললাম এবং সেক্ষেত্রে একটা ইনসিডেন্ট রে, এবং এক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ লজ অফ রিফ্লেকশন একইভাবে প্রযোজ্য হবে। তার ফলে আমরা পারছি এইটা করতে, অর্থাৎ রিফ্লেক্টেড রেটাকে ট্রেস করতে পারলাম এবং সেটা এখানে ছেদ করছে প্রিন্সিপাল অ্যাক্সিসকে। তো মনে করো আমাকে বলছে যেটা বার করতে, যদি এটা আমার ডি পয়েন্ট হয় তাহলে হয়তো বলছে পিডিটা বার করতে, অর্থাৎ মেরু থেকে সেই ছেদ বিন্দুর দূরত্ব কত হবে বার করতে বলছে, অর্থাৎ ওয়াইটা বার করতে বলছে। তো দেখো এখানে এই ছবির মধ্যে আমরা এইখানে সি থেকে লম্ব টানছি এর উপর, অর্থাৎ আপতিত রশ্মির উপর লম্ব টানলাম। তাহলে এই সি থেকে যে লম্ব টানলাম সিবি, এই সিবি ভ্যালু কত হবে? 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ছবিটা আমরা নিচে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছি এখানে সিবি, এটা হচ্ছে এ। তো এটা হচ্ছে CBA। তা এবার দেখো তাহলে CA এটা কত ভ্যালু হবে? CA মানে হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার। তো CA ইকুয়াল টু 5 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই ত্রিভুজ থেকে আমাকে ABটা বার করতে হবে। AB বার করবো কি করে? আমরা একই যেটা জানি যে উপপাদ্য আর কি, AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস CB স্কয়ার। তাহলে এখান থেকে আমরা AB পেয়ে গেলাম, AB ইকুয়াল টু 4, AB ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। তাহলে আমরা এই ছবি থেকে যেহেতু আমার সেক থিটা লাগবে, তাই সেক থিটা বার করতে পারবো যে সেক থিটা ইকুয়াল টু কত হবে? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 5/4। এটা করে রাখলাম। দিয়ে আমরা এই ফর্মুলা ইউজ করবো। এফ এর জায়গায় কি বলছি? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে r মাইনাস r/2 সেক থিটা। তাহলে আর এর ভ্যালু বসিয়ে দাও 5 বসিয়ে দিলাম, 5/2 হলো, আর সেক থিটা মানে হচ্ছে 5/4। হিসাব করো, দেখো 15/8 সেন্টিমিটার আসবে। অর্থাৎ যদি আমরা সিম্পল এফ ইকুয়াল টু r/2 ফর্মুলা ইউজ করে আমরা এটা অঙ্কটা করতাম, তাহলে কি হতো? সেক্ষেত্রে আমাদের হয়ে যেত এফ বেরোতো আর কি, বা ওয়াইটা যেটা বেরোতো, ওয়াই যেটা বেরোতো সেটা তো r/3 মানে হচ্ছে 5/2 করলে পরে মাত্র 2.5 পেতাম। সেটা হচ্ছে, বা 5/2 পেতাম, সেটা হচ্ছে আমাদের 15/8 সেন্টিমিটার হবে। ঠিক আছে।